আশেপাশে অনেক মানুষের একটা সমস্যা দেখা যায় যে প্রস্রাব করার পরেও ফোঁটায় ফোঁটায় প্রস্রাব পড়া। অর্থাৎ তিনি প্রস্রাব শেষ করে চলে আসছেন, ওয়াশরুম থেকে চলে আসছেন, বাট তারপরেও তার দেখা যাচ্ছে তার অল্প অল্প পরিমাণে প্রস্রাব কি থাকে, পড়তে থাকে। এবং এর কারণে বিভিন্ন ধরনের বিব্রতকর সিচুয়েশনে পড়তে পারে, শরীর অপবিত্র হতে পারে, নামাজ কালাম যারা রেগুলার পড়েন তাদের অসুবিধা হতে পারে। তো এই ধরনের ঘটনা সাধারণত সবার মধ্যে দেখা যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের বয়স 50+, এবং পুরুষ মানুষের ক্ষেত্রে এটা একটু বেশি সমস্যা হয়। সো আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, এটা আসলে কি সমস্যা। দেখেন, এখানে প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা পড়ার কারণ কি? আসলে অনেক কারণ হতে পারে, এর মধ্যে স্পেসিফিক কয়েকটা কারণ: পেলভিক ফ্লোর পেশি দুর্বল হওয়া, প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, ইউরেথ্রাল স্ট্রাকচার, আমি এগুলো এক্সপ্লেন করব। একটা হচ্ছে স্নায়ুর সমস্যা। এখন আমি একটা একটা করে বলি। পেলভিক ফ্লোর পেশি দুর্বল হওয়া বলতে কি? পেলভিক ফ্লোর মানে কি অ্যাকচুয়ালি এই যে আমাদের যে কোমরের অংশ যেটা আছে, হ্যাঁ, কোমরের অংশের মধ্যে যেটা শ্রোণীচক্র বলে আমরা, সেই শ্রোণীচক্রের মধ্যে যে মাসলগুলো থাকে, এবং যারা আপনি কিভাবে বুঝবেন কোনগুলো পেলভিক ফ্লোর মাসল? আপনি প্রস্রাব পায়খানা করার সময় আপনার যে মাসলগুলা বেশি কাজ করে, এইগুলা হচ্ছে পেলভিক ফ্লোর মাসল। তো অনেকের ক্ষেত্রে বিভিন্ন অসুখের কারণে এই মাসলগুলো কি হতে পারে, দুর্বল হতে পারে। এই মাসলগুলো আমি আপনাকে একটু দেখাই এখানে। যেমন এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কোমরের অংশটা, হ্যাঁ। এখানে যে মাসলগুলো থাকে এগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসল। এখানে দেখা যাচ্ছে পেলভিক ফ্লোর মাসল। আর একটু ভালো যদি আমি ব্যাক সাইড থেকে দেখাই, এই যে একদম লোয়েস্ট যে মাসলগুলো, এগুলো হচ্ছে পেলভিক ফ্লোর মাসল। বিভিন্ন কারণে যদি এই মাসলগুলো যদি দুর্বল হয় তাহলে কিন্তু আপনার প্রস্রাব কি হতে পারে, লিক হতে পারে। তো এটা একটা গেল। আর একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া। একটা কথা আমরা অনেকে জানি না হয়তো, ফিমেলের বেলায়, মেয়েদের বেলায় একটা স্পেশাল অর্গান আছে, এটাকে বলা হয় জরায়ু বা ইউটারাস, যেটা পুরুষের নেই। একইভাবে পুরুষ মানুষেরও একটা গ্রন্থি আছে, একটা স্পেশাল অর্গান আছে যাকে বলা হয় প্রোস্টেট। এটা আবার কাদের নেই? ফিমেলে নেই। তো পুরুষের যে অর্গান, ফিমেল অর্গান হচ্ছে জরায়ু, আর মেল অর্গান হচ্ছে আসলে কোনটা? প্রোস্টেট। তো আমি এখানে প্রোস্টেট একটু দেখাই, তাহলে এটা এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার, মূত্রথলি। এখানে প্রস্রাবটা জমা থাকে এবং এই পথে প্রস্রাবগুলো আসবে। তো এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রোস্টেট। তাহলে এটা হচ্ছে মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে কি? প্রোস্টেট। তো আমি এখানে আরেকটু দেখাবো। এখন এটা হচ্ছে নর্মাল একটা মানুষের প্রোস্টেট, কিন্তু কোনো কারণে যদি প্রোস্টেট বড় হয়ে যায়, কোনো কারণে যদি প্রোস্টেট বড় হয়, তাহলে এই বড় হলে সে চাপটা দিচ্ছে কাকে? ইউরিনারি ব্লাডার, মূত্রথলিকে প্রেসার দিচ্ছে, যার কারণে প্রস্রাবগুলো ঠিকভাবে কি হতে পারে না, লিক হতে পারে না বা বেরিয়ে আসতে পারে না। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যেমন এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার একটা নর্মাল প্রোস্টেট, যে নর্মাল প্রোস্টেট। আর এটা হচ্ছে আপনার ইউরিনারি ব্লাডার, মূত্রথলি। যদি কোনো কারণে এটা বড় হয়ে যায়, তাহলে সে মূত্রথলিকে কি দিয়ে রাখে? প্রেসার দিয়ে রাখে। মূত্রথলিকে প্রেসার দিলে মূত্রথলি ঠিক মতো ইউরিন কি করতে পারে না, পাস করতে পারে না। এই যে যেমন এখানে, এই তুলনায় এখানে প্রোস্টেট কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, যার কারণে এই যে ইউরিনের ব্লাডার যেটা আছে, এখান থেকে ইউরিন ঠিক মতো কি করতে পারে না, পাস করতে পারে না। তাহলে এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে স্ট্রিকচার বা ডায়াবার্টিকুলাম। এই মূত্রথলি থেকে প্রস্রাবগুলো, দেখেন মূত্রথলি থেকে এই প্রস্রাবগুলো এই পথে আসবে, এই যে এই পথে আসবে। তাহলে দেখেন আপনি এখানে যে রাস্তাটা আছে, এখানে কিন্তু সেম রাস্তাটা নাই। তাহলে এখানে রাস্তা একটু বড়, এখানে রাস্তা ছোট। তাহলে ইউরেথ্রা, যেখান থেকে প্রস্রাব পাস হবে, ওটা যদি কোনো কারণে ন্যারো হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটাকে আমরা বলি স্ট্রিকচার অথবা ডায়াবার্টিকুলাম বলতে পারি। ডায়াবার্টিকুলাম যদি একটু অন্য অন্য জিনিস। তাহলে এটা এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যাদের বেলায় নার্ভের কোনো সমস্যা থাকে, যেমন স্ট্রোক অথবা প্যারালাইজড, অথবা যাদের ভার্টিব্রাল ডিস্ক, এই যে আমাদের যে মেরুদণ্ডে যে হাড্ডি আছে, অনেক সময় এটা সরে গিয়ে নার্ভকে প্রেসার দিয়ে, এর কারণে কিন্তু একটা মানুষের প্রস্রাব ফোঁটা ফোঁটা হতে পারে। তো এই সমস্ত কারণে যে প্রস্রাব ফোঁটা ফোঁটা হয়, এটা নিয়ে অনেকে কষ্ট পায়। এখন আমরা দেখে নিব কিভাবে আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। প্রথমে আপনি কিছু ঘরোয়া কিছু মেজারমেন্ট, পার্সোনাল কিছু মেজারমেন্ট আপনি নিতে পারেন। এর মধ্যে একটাকে আমরা বলি ইউরেথ্রাল মিল্কিং। ডাক্তারের ভাষায় ইউরেথ্রাল মিল্কিংটা কেমন? যারা এই সমস্যা আছেন তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রস্রাব করার পরেও আপনার যেখানে স্ক্রোটাম, যেখানে অন্ডকোষ যেখানে আছে, তার ঠিক অর্থাৎ আপনার অন্ডকোষ এবং পেনিস যেটা আছে, পুরুষের লিঙ্গ, আপনি গোড়াতে একটু চাপ দিবেন। চাপ দিয়ে জিনিসটাকে একটু প্রেশার দিয়ে সামনের দিকে নিয়ে আসবেন। তাহলে চাপ দিয়ে যখন প্রেশার দিয়ে সামনের দিকে নিয়ে আসবেন, ভিতরে যদি কোনো প্রস্রাব থাকেও সেটা কি হয়ে আসবে? বের হয়ে আসবে। তো এখানে বর্ণনা যদিও লেখা আছে, আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ আপনার যে পুরুষাঙ্গ, যেটা পুরুষাঙ্গের গোড়াতে চাপ দিয়ে ধরে সামনের দিকে একটু কি করে, একটা মালিশের মতো করে দেয়, যার কারণে তখন প্রস্রাবটা আস্তে আস্তে কি হবে? বের হয়ে চলে আসবে। একটা হচ্ছে পেলভিক ফ্লোর ব্যায়াম বা কেজেল এক্সারসাইজ, মোটামুটি সবাই বলে।
কেগেল এক্সারসাইজ আমি একটু আপনাকে বলে দিই কিভাবে করবেন। মনে করেন আপনার প্রস্রাবের চাপ আসছে, আপনি ওয়াশরুমে গেলেন, আপনি প্রস্রাব শুরু করবেন, শুরু করার পর হঠাৎ করে প্রস্রাবটা বন্ধ করে দিবেন। অর্থাৎ আপনি প্রস্রাব একবার বন্ধ করবেন, এরপর 3 থেকে 5 সেকেন্ড ধরে রাখবেন। তাহলে একবার প্রস্রাব শুরু করছেন, মাঝখানে আবার স্টপ করে দিলেন, স্টপ করে দিয়ে 3 থেকে 5 সেকেন্ড স্টপ রাখার পর আবার আপনি প্রস্রাবটা শুরু করলেন। এরপরে কিছুক্ষণ পর আবার কি করলেন, আপনি এটাকে বন্ধ করলেন। অর্থাৎ একবার প্রস্রাব ছাড়বেন, একবার বন্ধ করবেন, একবার ছাড়বেন, একবার বন্ধ করবেন। এই যে মাঝখানে যে বন্ধ রাখবেন, এই সময়টা থাকবে 3 থেকে 5 সেকেন্ড। এভাবে যতটুকু করা যায় আপনি যতক্ষণ করতে পারেন। একবারে তো সবসময় মানে কেজেল এক্সারসাইজ একদম পারফেক্ট হবে না, কিন্তু আপনি ধীরে ধীরে যখন প্র্যাকটিস করবেন আপনাদের চলে আসবে। এভাবে আপনি মোটামুটি সারাদিনে, ডাক্তাররা বলে সাধারণত 10 বারের চেয়ে বেশি করতে বলে, তবে এটা কোনো আসলে লিমিট নেই। তবে মোটামুটি দিনে 3 থেকে 5 বার আপনি যদি করতে পারেন, এই এক্সারসাইজটা আপনাকে অনেক বেশি কি দিবে, বেনিফিট দিবে। তাহলে প্রস্রাব ছাড়বেন, আবার অফ করবেন, ছাড়বেন, আবার অফ করবেন, ছাড়বেন, আবার অফ করবেন। এটাকে বলা হয় কেজেল এক্সারসাইজ। যখন আপনি যখন আপনি প্রস্রাবটা অফ করে দিলেন, তাহলে আপনি আপনার যে পেলভিক ফ্লোরে যে মাসলগুলো আছে, মাসলগুলোকে আপনি ধরে রাখছেন। মাসল যখন ধরে থাকে তখন মাসলগুলো আস্তে আস্তে কি হয়, স্ট্রং হয়। তো এটা একটা ব্যায়াম। একটা হচ্ছে ডাবল ভয়েডিং। ডাবল ভয়েডিংটা আমরা মোটামুটি সবাই করে। সেটা হচ্ছে আপনি প্রস্রাব করার পর সাথে সাথে বের হবেন না। প্রস্রাব করার পর আপনি একটু উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়ানোর পর একটু 2-1 কদম একটু আগে পরে হাঁটার চেষ্টা করবেন, অথবা একটু ঝাঁকুনি, একটু হালকা মুভ করার চেষ্টা করবেন, আবার একটু বসবেন, আবার একটু দাঁড়াবেন। অর্থাৎ আপনি একটু সময় নিয়ে, বারবার সময় নিয়ে আপনি প্রস্রাবটা ক্লিয়ার করবেন। তো এটাকে বলা হয় ডাবল ভয়েডিং। আপনি একবার প্রস্রাব করে একদম দাঁড়ায় যাবেন, দাঁড়িয়ে গিয়ে একটু মুভ করে আবার বসবেন। আপনার যদি মনে হয় যে না এখনো কিছু বাকি থেকে গেছে, তাহলে আবার একটু দাঁড়াবেন, একটু মুভ করবেন, পারলে 2-1 কদম আগে পরে হাঁটবেন, এরপর আবার প্রস্রাব করবেন। এটাকে বলা হয় ডাবল ভয়েডিং। সো দেখেন, এই যে এটা নিয়ে অনেকে কষ্ট পাচ্ছে। সো কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। যদি আপনি এগুলা আপনি 15 থেকে 20 দিন চেষ্টা করার পরেও যদি আপনার ভালো না হয়, তাহলে অবশ্যই আপনি একজন ইউরোলজিস্ট দেখাবেন। আমি আবার বলে দিচ্ছি, ইউরোলজিস্ট আপনি একজন ইউরোলজিস্ট দেখাবেন। তো ছোটখাটো ইনফরমেশনগুলো জেনে রাখবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার। ধন্যবাদ সবাইকে।